গল্পের শুরুতে আমরা মার্ক নামের এক ধনী আর দম্ভী বিজনেসম্যানকে দেখতে পাই। সে নিজের বিজনেসকে একটা নতুন লেভেলে নিয়ে যেতে চায়, আর সেই জন্যই অ্যান্টার্কটিকায় একটা ওয়েডিং ডেস্টিনেশন খুলতে চায়। এই কারণেই সে একটি প্রাইভেট প্লেনে করে অ্যান্টার্কটিকা যাচ্ছে। তার সাথে প্লেনে আছে আরও দুজন মানুষ, একজন শান্ত স্বভাবের সায়েন্টিফিক ফটোগ্রাফার মেয়ে নাম জিন, আর আরেকজন ছিল একজন রিসার্চার। জিন আসলে অরোরা লাইটস নিয়ে রিসার্চ আর ফটোগ্রাফি করার জন্যই অ্যান্টার্কটিকা যাচ্ছে। আর মার্ক ছিল খুবই অহংকারী, নিজের প্রশংসা করতে খুব ভালোবাসত। সে জিনের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু জিন তার কথায় তেমন পাত্তা দেয় না। এভাবে এরা সবাই এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আবহাওয়া এত খারাপ হয়ে যায় যে আকাশ একেবারে অন্ধকারে ঢেকে যায়। ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া আর খারাপ আবহাওয়ার কারণে পাইলটের প্লেনের উপর থেকে কন্ট্রোল একেবারে নষ্ট হয়ে যায়। প্লেন একটা বরফের পাহাড়ের সাথে ধাক্কা খেতে চলেছিল, কিন্তু পাইলট কোনো রকমে সেটাকে সামলে নেয়। তবুও প্লেন পাহাড়ের গায়ে হালকা ধাক্কা খায়, আর সেই ধাক্কার জন্য প্লেনের কিছু অংশে আগুন লেগে যায়। প্লেনের একটা জানলা হাওয়ায় উড়ে যায়, আর তার মধ্যে দিয়ে পাইলট জোরে হাওয়ায় ছিটকে গিয়ে মারা যায়। তারপর প্লেনটা পাইলট ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে ফাঁকা বরফে ঢাকা একটা জায়গায় গিয়ে ক্র্যাশ করে। এই দুর্ঘটনা এতটা ভয়ানক ছিল যে বেঁচে যাওয়ার কোনো আশা ছিল না। তবুও ভাগ্য ভালো ছিল মার্কের, সে অজ্ঞান অবস্থায় বরফের উপরে ছিল। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে তাড়াতাড়ি ভাঙা প্লেনটার ভিতরে ঢোকে। সে দেখে রিসার্চার মেয়েটার অবস্থা খুব খারাপ, সে নড়তেও পারছে না। আর তখনই সে দেখে জিংয়ের পা একটা ভারী লোহার টুকরোর নিচে আটকে আছে। মার্ক প্রথমে সেই রিসার্চার মেয়েটাকে প্লেন থেকে বাইরে নিয়ে আসে, তারপর আবার প্লেনের ভিতরে গিয়ে জিনের পাটা বের করার চেষ্টা করে। কিন্তু সে একটু চাপ দিতেই বরফের তলা ফাটতে শুরু করে, আর যদি বরফ ভেঙে যায় তাহলে পুরো প্লেনটাই বরফের নিচে ঠান্ডা জলে তলিয়ে যাবে, আর তাতে তাদের দুজনেরই মৃত্যু হবে। এই কথা ভাবতেই সে ভয়তে নিজের ব্যাগপত্র নিয়ে প্লেন থেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু জিনের অবস্থা দেখে তার খারাপ লাগে। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আবার ভিতরে যায়, আর অনেক কষ্ট করে জিনের পাতা বের করে তাকে প্লেন থেকে বাইরে বের করে আনে। ঠিক তখনই বরফের তরা ধিনে যায়, আর প্লেনটা পুরোপুরি ঠান্ডা জলের নিচে ডুবে যায়। এরপর মার্ক আর জিন গিয়ে রিসার্চার মেয়েটার কাছে যায়, কিন্তু ততক্ষণে সে মারা গেছে। ওটা দেখে দুজনের খুব মন খারাপ হয়। জিনের পা ভেঙে গিয়েছিল, তাই সে হাঁটতেও পারবে না। চারপাশে শুধু বরফ আর বরফ, অনেক দূর পর্যন্ত কোথাও মানুষের কোনো চিহ্ন নেই, আর ফোনে কোনো সিগন্যালও আসছিল না যাতে কারোর সাথে যোগাযোগ করা যায় বা সাহায্য চাওয়া যায়। তখন তারা বুঝে যায় যে হয়তো তাদের আর কেউ বাঁচাতে আসবে না, তাই নিজেদেরকেই কোনো রাস্তা খুঁজে বার করতে হবে। অ্যান্টার্কটিকার ঠান্ডা খুবই ভয়ঙ্কর, যে কোনো মানুষের পক্ষে সেটা প্রাণঘাতী হতে পারে। তাই প্রথমেই তাদের একটা সুরক্ষিত জায়গা খুঁজে বের করতে হবে যাতে ঠান্ডা থেকে বাঁচা যায়। জিন হাঁটতে পারে না, তাই মার্ক তার সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু জিন চায় সেই মৃত রিসার্চার মেয়েটার দেহটাও তাদের সাথে নিয়ে যাওয়া হোক, যাতে তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়। মার্ক তার কথা মেনে নেয়, আর দুজনকেই একটা স্ট্রেচারে রাখে, আর তাদের টেনে নিয়ে এগোতে থাকে। ওরা এগোচ্ছিল, হঠাৎ এক পাহাড় থেকে বরফের এক বিশাল চাঙড় খসে পড়তে শুরু করে। জিন দ্রুত মার্ককে বলে, তাড়াতাড়ি বরফে একটা গর্ত খুঁড়ে আমাদের বাঁচতে হবে। মার্ক এক মুহূর্ত দেরি না করে নিজের দুটো হাত দিয়ে বরফ খুঁড়তে শুরু করে। জিনও তাকে সাহায্য করে, আর দুজনে মিলে তাড়াতাড়ি একটা গর্ত খুঁড়ে তার মধ্যে ঢুকে পড়ে। তারপর স্ট্রেচার দিয়ে সেই গর্তটা ঢেকে দেয়, আর কোনোভাবে নিজেদেরকে সেই বরফ পড়া থেকে বাঁচায়। এই ঘটনার পর মার্ক খুব রেগে যায়। সে জিনকে বলে, আমি এত বড় কাজের জন্য যাচ্ছিলাম, আর ঠিক আজকেই এই সব ঘটতে হলো। জিন রেগে গিয়ে উত্তর দেয়, এই জন্যই আমি আগেই বলেছিলাম পাইলটকে খারাপ আবহাওয়ায় প্লেন ওড়াতে বারণ করতে। আসলে জিন চেয়েছিল যে তারা কয়েকদিন পরে যাক, কারণ আগেই জানানো হয়েছিল যে অ্যান্টার্কটিকার আবহাওয়া খারাপ হতে পারে। কিন্তু মার্ক সেটা শুনতেই চায়নি, তাই জিনও বাধ্য হয়ে ওই প্রাইভেট প্লেনেই চড়েছিল, কারণ অ্যান্টার্কটিকায় খুব তাড়াতাড়ি আর কোনো প্রাইভেট প্লেন যাচ্ছিল না। জিন মার্ককে বলে, তুমি জোর করেছিলে, আর এখন দেখো আমরা সবাই ফেঁসে গেছি। তুমি যদি কদিন অপেক্ষা করতে, তাহলে হয়তো পাইলট আর সেই মেয়েটা বেঁচে যেত। এই কথা শুনে মার্ক একেবারে রেগে আগুন হয়ে যায়। সে গর্ত থেকে বেরিয়ে পাহাড়ের ওপরে উঠে যায়, এটা ধেড়ে যদি ফোনে নেটওয়ার্ক পাওয়া যায়। কিন্তু অনেক চেষ্টা করেও কোনো সিগন্যাল পায় না। প্রচণ্ড রেগে গিয়ে সে চেঁচাতে শুরু করে। হঠাৎ তার পা পিছলে যায়, আর সে পড়ে যায় সেই বরফে ঢাকা উঁচু পাহাড় থেকে। তবে ভাগ্য ভালো ছিল, কারণ তার বেশি চোট লাগে না। তখন হঠাৎ মার্ক দূরে একটা ঘর দেখতে পায়। এই দৃশ্য দেখে সে একদম আনন্দে ধরে ওঠে, আর তাড়াতাড়ি জিনের কাছে ফিরে আসে। কিন্তু এসে দেখে সেই মৃত মেয়েটার শরীরের পাশে কয়েকটা শকুন ঘুরছে। এমনকি তাদের মধ্যে একটা শকুন জিনের দিকে এগিয়ে এসে ওর গায়ে ঠোকর মারতে থাকে। তখনই মার্ক দৌড়ে এসে সেই শকুনটাকে তাড়িয়ে দেয়। এরপর মার্ক জিনকে বলে,
আমরা এখন এই অবস্থায় ওর মৃতদেহকে আর সঙ্গে নিয়ে যেতে পারবো না, তাই বরং ওকে এখানেই বরফে কবর দিই। জিং প্রথমে একটু চুপ থাকে, তারপর সম্মতি জানায়। তখন মার্ক ওর জন্য বরফে একটা গর্ত খুঁড়ে মেয়েটাকে সল্টনে পুঁতে দেয়। এরপর সে জিংকে কাঁধে তুলে নেয় আর সেই ঘরের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু এইভাবে অনেক দূর পর্যন্ত সে জিংকে বহন করতে পারে না। হঠাৎ একটা বরফে ঢাকা ঢালু জায়গায় পা মচকে যায় তার, আর দুজনেই গড়িয়ে নিচে পড়ে যায়। জিংয়ের পা তো আগেই ভাঙা ছিল, এবার আবার পড়ে গিয়ে অবস্থা আরও খারাপ হয়ে যায়। ব্যথার জন্য জিং জ্ঞান হারিয়ে ফেলে, তবু মার্ক হাল ছাড়ে না। কোনো রকমে জিংকে ঘরের ভিতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর জিংয়ের জ্ঞান ফেরে। পায়ের দিকে দেখে সে বলে ওঠে, আমার পায়ের হাড় ঘুরে গেছে, এটা এখনই সোজা না করলে আমার মৃত্যু পর্যন্ত হতে পারে। মার্ক ভয় পেয়ে যায়, কিন্তু সাহস নিয়ে সিদ্ধান্ত নেয় তাকে সাহায্য করতেই হবে। সে জিংয়ের পা ধরে একটানে হাড়টা সোজা করে দেয়। ব্যথায় জিং কষ্টে কাঁপতে থাকে, কিন্তু এটা ছিল দরকারি। এরপর মার্ক বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় একটা জেনারেটর রাখা আছে। সে সঙ্গে সঙ্গে সেটা চালু করে ফেলে। ঘরের মধ্যে আলো জ্বলে ওঠে আর হিটারও অন হয়ে যায়। ঘরে ফিরে এসে মার্ক দেখে কিছু খাবার, গ্যাস সিলিন্ডার আর দরকারি সামগ্রীও আছে। এটা দেখে মার্ক খুশি হয়ে পড়ে, কিন্তু জিং প্যাকেটের এক্সপায়ারি দেখে জানায় এগুলো 2 বছরেরও বেশি পুরনো। হয়তো কেউ এখানে 2 বছর আগে ছিল, আর এটা তাদেরই জিনিস। তারপর সে মার্ককে বলে, এখান থেকে অরোরা স্টেশন মাত্র 20 কিলোমিটার দূরে। যদি আমরা কোনোভাবে ওখানে পৌঁছাতে পারি তাহলে আমরা বাঁচতে পারবো। এই কথা শুনে মার্কের চোখে নতুন আশা জ্বলে ওঠে। সে উত্তেজিত হয়ে বলে, মানে আমরা এখনও বাঁচতে পারি? কিন্তু জিং চিন্তিত মুখে বলে, সমস্যা হলো আমাদের শুধু জানা আছে যে ওটা 20 কিলোমিটার দূরে, কিন্তু কোন দিক সেটা জানি না। তারপর সে একটা বড় দুশ্চিন্তার কথা জানায়, এই জেনারেটর ডিজেলে চলে। যদি আমরা প্রতিদিন রাতের সবচেয়ে ঠান্ডা সময়ে 8 ঘন্টা করে চালাই তাহলে এই ডিজেল চলবে মোট 75 দিন। মানে যদি এর মধ্যে তারা ঠিক রাস্তা খুঁজতে না পারে তাহলে ঠান্ডায় মারা পড়বে। আর সমস্যা এখানেই শেষ না, তাদের কাছে 75 দিনের জন্য খাবারও নেই। বেঁচে থাকতে হলে তাদের হয় শিকার করতে হবে, নয়তো মাছ ধরে খেতে হবে। এভাবে 3 দিন কেটে যায়, কিন্তু এখনও কেউ তাদের উদ্ধার করতে আসেনি। তখন তারা বুঝে যায় এখন নিজেরাই কিছু না করলে আর কেউ বাঁচাতে আসবে না। চতুর্থ দিন মার্ক প্রয়োজনীয় জিনিস নিয়ে উত্তর দিকে অরোরা স্টেশন খুঁজতে বের হয়। জিং আহত হবার কারণে ঘরেই থাকে। বহুক্ষণ বরফের মধ্যে হাঁটার পরেও মার্ক কিছু খুঁজে পায় না। অবশেষে সে ঘরে ফিরে আসে খালি হাতে। তখন জিং তাকে বুঝিয়ে বলে, এই বরফে তোমার গতি হবে ঘন্টায় প্রায় 4 কিলোমিটার। তাই যদি কয়েক ঘন্টা হাঁটার পর কিছু না পাও তবে সন্ধ্যার আগেই ফিরে এসো, না হলে সে পথ হারিয়ে যেতে পারে। পরের দিন আবার মার্ক বের হয়, এবার ইস্ট দিকের দিকে যায়। চরম ঠান্ডা, হাওয়া, পাথরের বাঁধা, সব পেরিয়ে যায়, তবুও কিছুই পায় না। এভাবে 10 দিন কেটে যায়, কোনো সাহায্য নেই। খাবার ফুরিয়ে আসতে থাকে। তারা দুইজনেই ক্রমশ দুর্বল হয়ে পড়ে। বাঁচার জন্য তাদের দরকার প্রোটিন। তারা বাধ্য হয়ে পেঙ্গুইন আর সিলের স্যুপ তৈরি করে। দুজনেই সেটা খায়, কিন্তু তার স্বাদ একেবারে জঘন্য লাগে। তখন মার্ক সিদ্ধান্ত নেয় এবার মাছ ধরতে হবে। সে একটা ছোট বরফে ঢাকা লেকের কাছে গিয়ে জল থেকে মাছ ধরে, কিন্তু ফেরার পথে হঠাৎ বরফ ভেঙে যায় আর সে গভীর গর্তে পড়ে যায়। ওখান থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না, তাই সে 2 দিন ধরে ওইখানেই আটকে থাকে। তার মনে হয় এবার বুঝি সব শেষ, কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে জিংয়ের কথা। সে ভাবে যদি ফিরে না যায় তাহলে জিংয়ের কি হবে। এই ভেবেই সে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে আর হাতুড়ি দিয়ে বরফ ভেঙে কোনোভাবে বাইরে বেরোনোর চেষ্টা করে। ওদিকে জিং 2 দিন ধরে মার্ক না ফেরায় ভাবতে শুরু করে হয়তো মার্ক আর বেঁচে নেই। এটা ভাবতেই তার খুব খারাপ লাগে। সেই সময় ঘরের হিটার বন্ধ হয়ে যাওয়ায় তার ঠান্ডা লাগতে শুরু করে, যেটা সহ্য করা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। কোনোভাবে হামাগুড়ি দিয়ে সে ঘরের বাইরে যায় আর জেনারেটরের কাছে গিয়ে তাকে চালু করার চেষ্টা করে, কিন্তু সেটা চালু হয় না। ঠান্ডা আর যন্ত্রণার মধ্যে সে আর থাকতে না পেরে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। তাই নিজের হাতের শিরা কেটে ফেলে। তারপরেই সে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে মার্ক বরফ কেটে কেটে কোনোভাবে ওই গর্ত থেকে বেরিয়ে আসে। তারপর একদম দৌড়ে জিংয়ের কাছে পৌঁছানোর জন্য ছুটে চলে। কিন্তু যখন সে ঘরে পৌঁছায় তখন দেখে জিং ঘরে নেই। সেটা দেখে সে ভয় পেয়ে যায়। বাইরে এসে দেখে জিং জেনারেটরের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। মার্ক ভয় পেয়ে যায় আর তাকে কোলে করে ঘরের ভেতরে নিয়ে গিয়ে তার কাটা হাতে কাপড় বেঁধে দেয়। কিছুক্ষণ পরে যখন জিংয়ের জ্ঞান ফিরে আসে তখন মার্ক বলে, আমরা ঠিক এখান থেকে বেরিয়ে যাব, তুমি হাল ছেড়ো না। সে জিংয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কথা দাও তুমি নিজেকে আর কষ্ট দেবে না। জিংয়ের খুব ভালো লাগে এটা দেখে যে মার্ক তার জন্য কতটা চিন্তা করে।
পরের দিন আবারও মার্ক সাহায্যের খোঁজে বেরোয়, কিন্তু অনেক ঘন্টা বরফের মধ্যে হেঁটেও কিছুই পায় না। এর মধ্যেই তাদের এই বাড়িতে থেকে 34 দিন হয়ে যায়। মার্ক রোজ বাইরে গিয়ে আশা করে যদি কোথাও অরোরা স্টেশন দেখতে পায় বা কোনো মানুষ যার থেকে সাহায্য চাওয়া যায়, কিন্তু প্রতিদিন সে সাহায্য না পেয়ে খালি হাতেই ফিরে আসে। একদিন যখন মার্ক আবার অরোরা স্টেশন খুঁজতে বেরোয়, তখন হঠাৎ রাস্তায় তার চোখ ঝাপসা হয়ে আসতে থাকে। এতদিন ধরে বরফি ঝড়, রোদ আর জলের প্রতিক্রিয়ায় তার চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই ভালো করে দেখতে পারে না। মার্ক কিছুই বুঝতে পারে না কিভাবে বাড়ি ফিরবে। সামনে কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিল না, তাও সে কোনোভাবে বাড়ির কাছে পৌঁছায়, কিন্তু সে কিছু পরিষ্কার দেখতে পায় না, তাই বাড়িটা দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। তখন সে চারপাশে দৌড়াতে দৌড়াতে জোরে জোরে চিৎকার করে জিংকে ডাকতে থাকে। তার চিৎকার শুনে জিং হামাগুড়ি দিয়ে বাইরে আসে আর ডাকতে থাকে। তার আওয়াজ শুনে মার্ক কোনোভাবে বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সে বলে, রোদ আর বরফে আমার চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেছে। এটা শুনে জিংও কাঁদতে শুরু করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে আর জিং তাকে ঘরের ভেতরে নিয়ে আসে। এরপর জিং খুব যত্ন করে মার্কের এবং তার চোখে একটা কালো কাপড় বেঁধে দেয়, যাকে ঠান্ডা থেকে একটু আরাম পায়। এই কাপড়টা ছিল পাতলা, তাই অল্প অল্প করে দেখতে পাচ্ছিল, তাও দৃষ্টি ঝাপসা ছিল। ওদিকে জিংয়ের পায়ের অবস্থাও ভালো ছিল না, সে চলতে পারছিল না। এই কঠিন সময়ে তারা একে অপরের ভরসা হয়ে যায়। জিং তাকে গাইড করে আর মার্ক ঘরের সব কাজকর্ম করে। এই সময়টার মধ্যেই ওদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। জিং আগে মার্ককে একেবারেই পছন্দ করত না, কিন্তু এখন সে নিজেই মার্ককে ভালোবাসতে শুরু করে দেয়। কয়েকদিন পর মার্কের দৃষ্টি আগের মতো পরিষ্কার হয়ে ওঠে। তখন সে আবার বাইরে বেরোবার সিদ্ধান্ত নেয়, তবে এবারও চোখে কালো কাপড় বাঁধা ছিল, যাতে রোদের আলো আর ঠান্ডা হাওয়া তার চোখে সরাসরি না পড়ে। মার্ক বেরিয়ে পড়ে। অনেক দূর যাওয়ার পর মার্ক একটা জমে যাওয়া লেকে অনেকগুলো মাছ দেখতে পায়। সে তাদের দেখে অবাক হয়ে যায়। হঠাৎ বরফ ফাটতে শুরু করে। সে চেষ্টা করে নিজেকে বাঁচাতে আর দৌড়াতে শুরু করে, কিন্তু বরফ ফাটতেই থাকে। শেষে সে বরফের ভেতরে ঠান্ডা জলে পড়ে যায়। জলের প্রবল স্রোতে সে ভেসে যেতে থাকে। তখন কোনো রাস্তা না দেখে একেবারে হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই সে কিছু পেঙ্গুইন দেখতে পায়। সে তাদের পিছু নেয় আর কোনোভাবে লেক থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু ঠান্ডার কারণে তার শরীর একেবারে অবশ হয়ে যায়। সে আর এগোতে পারে না, তবুও ঠিক জানত জিংয়ের জন্য তাকে ফিরতেই হবে। কোনোভাবে নিজেকে টেনে হিঁচড়ে সে বাড়ির দিকে এগোয় আর একসময় বাড়িতে পৌঁছে যায়। বাড়ির ভেতরে ঢুকেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জিং ততক্ষণাৎ তার কাছে আসে আর তাকে নিজের বুকে জড়িয়ে শোয়ায়, যাতে তার শরীরে একটু উষ্ণতা পায় আর সে বাঁচতে পারে। পরদিন যখন মার্ক ঘুম থেকে ওঠে, দেখে জিং তার পাশে ঘুমিয়ে আছে। এটা দেখে তার মুখে একটা হাসি ফুটে ওঠে। এইভাবে সময় কাটতে থাকে। তাদের এই বাড়িতে থেকে 48 দিন কেটে যায়। আগে যে মার্ক নিজেকে অনেক বড় কিছু ভাবত, এখন জিংয়ের সঙ্গে থেকে আর এই কঠিন সময় পার করে সে বুঝতে পারে আসল জীবনের মানে কি। একদিন মার্ক একটা বস্তু পায় যা দেখতে মনে হয় কোনো উল্কা। সে উত্তেজনায় জিংকে দেখায়, কিন্তু পরীক্ষা করে বুঝতে পারে এটা কোনো উল্কা নয়, এটা মানুষের বর্জ্য পদার্থ। এটা দেখে মার্কের মনে হয় এদিকেই যদি এগোনো যায় যেখান থেকে তারা এটা পেয়েছে, তাহলে হয়তো সাহায্য পাওয়া যেতে পারে। ঠিক তখনই জিংয়ের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। এটা দেখে মার্ক একদম ঘাবড়ে যায়। জিং বলে, আমার শরীরে ভিটামিন সি এর প্রচণ্ড অভাব হয়ে গেছে, সেই জন্যই আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। যদি এমন চলতেই থাকে তাহলে আমি আস্তে আস্তে মরে যাব। তারপর জিং বলে, তুমি আমার চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সাহায্যের খোঁজে বেরিয়ে পড়ো, এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু মার্ক তাকে একটা চেয়ারে বসিয়ে বলে, তুমি যেরকম অবস্থায় থাকো না কেন, এমনকি যদি তুমি আর আমার সঙ্গে নাও থাকো, তবুও আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকব, আর এই পৃথিবী শেষ হয়ে গেলেও আমি শুধু তোমাকেই ভালোবাসব। মার্কের মুখে এই কথা শুনে জিং একেবারে আবেগে ধেসে যায়, আর জীবনে প্রথমবার সে তার মনের কথা মার্কের সামনে খুলে বলে। সে বলে, যদি আমি বেঁচে যাই তাহলে তোমার সঙ্গেই সারা জীবন থাকতে চাই। এই কথা বলেই দুজন কান্নায় ভেঙে পড়ে আর একে অপরকে জড়িয়ে ধরে। পরদিন সকালে যখন মার্ক সাহায্যের খোঁজে বেরোতে চায়, তখন জিং তাকে থামিয়ে দেয়। সে বলে, প্লিজ আর ফিরো না, আমি চাই না আমার জন্য তোমার কিছু হয়ে যাক। কিন্তু মার্ক তার কথা শুনে না। সে রোজ সাহায্যের খোঁজে বেরোয় আর সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে। অবশেষে একদিন যখন মার্ক আবার বেরোয়, তখন হঠাৎ সে দূরে অরোরা স্টেশন দেখতে পায়। সেখানে পৌঁছে সে সবার কাছে সাহায্য চায়। সে বলে, ওখানে একজন মেয়ে আছে, তাকে বাঁচানো খুব দরকার। মার্ক তাদের সাথে গাড়িতে বসে সেই বাড়ির দিকে রওনা দেয় যেখানে জিং ছিল।
কিন্তু যখন তারা বাড়ির কাছাকাছি পৌঁছায় তখন তারা দেখে দূর থেকে বিশাল এক পাহাড় থেকে বরফের ধস নেমে আসছে। একটা গগনচুম্বী বরফের ঢিপি সোজা বাড়ির দিকেই এগোচ্ছে। এটা দেখে তারা গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হয়। ঠিক তখনই সেই বিশাল বরফের চাঙড় গিয়ে বাড়ির ওপর আছড়ে পড়ে আর পুরো বাড়িটা ধ্বংস করে দেয়। সেই বাড়িটা যার ভেতরেই ছিল জিন। এই দৃশ্য দেখে মার্ক চিৎকার করে ওঠে আর জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে তখন সে অরোরা স্টেশনের হাসপাতালের বিছানায়। তার মাথায় শুধু ঘুরতে থাকে জিং। তার কাছে ছিল জিংয়ের একটা বই যার ভেতরে রাখা ছিল তার লকেট। সেই লকেটকে জড়িয়ে ধরে সে একদম আবেগে ভেঙে পড়ে। রাতে সে বাইক নিয়ে ওই জায়গায় চলে যায় যেখানে তারা এতদিন ধরে একসঙ্গে আটকে ছিল। আর ঠিক সেখানেই সে জিংকে পেয়ে যায়। সে এখনও বেঁচে আছে। তাকে জীবিত অবস্থায় দেখে মার্কের খুশির সীমা থাকে না। শেষে তারা বেঁচে যায় এবং এখান থেকে বের হয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। এইভাবেই শেষ হয় আমাদের আজকের সিনেমা। বন্ধুরা, আপনারা যদি মার্কের জায়গায় থাকতেন তাহলে কি জিনকে একা রেখে সাহায্যের খোঁজে যেতেন নাকি তার সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিতেন? এতে আপনাদের বক্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই দিন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর এমনই আরও সিনেমার এক্সপ্লেনেশন পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন যাতে কোনো ভিডিও মিস না হয়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।